রোহিতদা ছেড়ে দিন না। ডিঙ্কার ওকে আনতে যাওয়ার কথা ছিল, ডিঙ্কা যায়নি, তাই হয়তো ওর খারাপ লেগেছে, সেজন্য দু চারটে কথা বলে ফেলেছে। কি এসে যায় তাতে? আবার বাড়িতে ঢুকিয়ে দেখলো যে ডিঙ্কা আমাকে নিয়ে ব্যস্ত। ওর হয়তো ব্যাপারটা ঠিক লাগছে না, তাই। শ্রীময়ী, প্রশ্রয় দিয়ে অন্যায় করতে শিখিও না। সত্যি কথাটা সোজা সাপটা মুখের উপর বলে দাও, তাহলে অন্তত বুঝতে পারবে যে ভুল করছে। আমার ঠিক ভুল নিয়ে আপনাকে কেউ ভাবতে বলেনি রোহিত আঙ্কেল। ভাবতে হবে কি? 100 বার ভাবতে হবে। তুমি যদি একা থাকতে তাহলে তোমার ঠিক ভুল নিয়ে আমরা ভাবতাম না, কিন্তু তুমি কিন্তু এখন একা থাকো না, এই পরিবারের অংশ। আর তোমার ঠিক ভুলগুলো এই পরিবারের প্রত্যেকটা মানুষের উপর একটা এফেক্ট করে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আমার জীবনে আমার মা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। আর তারপরে আমার জীবনে যদি কেউ ইম্পর্টেন্ট হয়ে থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা রোহিত আঙ্কেল। আর আমি কিন্তু পরিবার কেন্দ্রিক ছেলে। আমার সামনে আমার পরিবারের কাউকে নিয়ে কিছু বললে সেটা শুধুমাত্র রোহিত আঙ্কেল আর মা নয়, সেটা বৌদি ভাই, দিঠি, এমনকি মিঠুদিকে নিয়েও যদি কেউ কোনো খারাপ কথা বলে, আমি কিন্তু সেটা মেনে নেব না। এই সিম্পল কথাটা যদি বুঝে যাও, আমার মনে হয় আমাদের মধ্যে ইকুয়েশনটা বেটার হবে। ডে ওয়ান থেকে প্রত্যুষ যারা আমাদের মধ্যে বিরোধ বাঁধাতে চেয়েছে, যারা আমাদেরকে আলাদা করতে চেয়েছে, তারা তোমার জীবনে যতই ইম্পর্টেন্ট হোক না কেন, আমি কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবো না। কে তোমাদের আলাদা করে দিতে চাইছে কিয়া? কাকে বলছো কথাটা? তুমি কি কথাটা আমাকে বলছো? আচ্ছা কি আশ্চর্য, আমি কি ইচ্ছে করে অসুস্থ হয়েছি বলো তো? আমি তো টিঙ্কাকে হাসপাতালে যেতে বলিনি, একবারও ডাকিনি ওকে। ও যে হাসপাতালে বাইরে অপেক্ষা করছে আমি কি করে জানবো? এতে আমার দোষটা কোথায় আমি বুঝতে পারছি না। একটাই কথা বলবো আন্টি, তোমার না এই ছেলে ছেলে বাতিকটা এবার বন্ধ করো। ও তো বড় হয়েছে এখন, ও তো আর তোমার কোলের ছেলে নেই। ও এখন বিয়ে করেছে, ওর একটা আলাদা জীবন আছে, ওকে সেই জীবনটা বাঁচতে দাও না। আমার উপর চিৎকার করে কি হবে প্রত্যুষ? অষ্টমঙ্গলায় তুমি আমাকে ওই বাড়িতে রেখে একা ফেলে এখানে চলে এলে, আজকে আনতেও গেলে না। অষ্টমঙ্গলার পর আমি এই বাড়িতে একা একা ফিরলাম। আচ্ছা তোমার ধারণা আছে ওই বাড়িতে আমাকে কত কথা শুনতে হয়েছে? তোমার কোনো আইডিয়া আছে? এসে কি দেখছি, এসে দেখছি তুমি সবার সাথে বসে গল্প করছো। তোমার মা তো দিব্যি সুস্থ। তোমার একবারও মনে হয়নি যে আমার প্রতি তোমার তোমার একটু একটু কোনো কর্তব্য আছে? একবারের জন্য মনে হয়নি? কি বলি বলো তো তোমাকে? আর কত মুখ বুজে থাকবো আমি প্রত্যুষ? সত্যি কথা শুনতে চাও? আমার তোমায় আনতে যেতে ইচ্ছে করেনি কিয়া। সেই ইচ্ছেটাকে তুমি হত্যা করে ফেলেছো, গলা টিপে খুন করেছো। আমার মা যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি মায়ের পাশ থেকে কোথাও যাব না। আরো একটা কথা বিয়ের আগে তোমায় বলেছিলাম, আমার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ আমাকে দিয়ে করানোর চেষ্টা করো না, তার ফল ভালো হবে না। আশা করি মনে রাখবে। ইন্টু 230 কর। ও বৌদি, বলো কি কি নেবো? একটু একটু করে তো গুছিয়ে নিতে হবে নাকি গো? কত বলতো? ৭১,৩০০। বলছি মা, আমাদের সবকিছু কি নিয়ে যাওয়ার দরকার আছে? কিয়া কোথায় রে? কেন অফিস গেল তো? বলে জানি তোমাকে। না তো। আরেকটা কর, 225 ইন্টু কি গো? 150। কিয়াকে তো আমি বললাম যাওয়ার আগে বৌদির সঙ্গে দেখা করে যেতে, বলে যায়নি? দেখো রিঙ্কা বাবু, ও কিন্তু আর ছোট নয়, ও তো বোঝে সব কথা।
এতবার করে বলা সত্ত্বেও বৌদির সঙ্গে দেখা করে গেল না। আচ্ছা ঠিক আছে, কত হয়েছে বললি না তো? 28,125। 28,125। তাড়াহুড়োর সময় বেরিয়ে গেছে, বলতে ভুলে গেছে। তাতে কি হয়েছেটা কি মিঠুদি? কেন এইসব কথা তুলছো বলো তো? কি চাইছো? এইসব কথা নিয়ে আবার ওদের মধ্যে একটা নতুন করে অশান্তি শুরু হোক? ছি বৌদি, এটা তুমি কি বললে? আমি চাইবো ওদের মধ্যে অশান্তি হোক? তুমি আমায় জিজ্ঞেস করলে তাই তো বললাম। একটা কথা জেনে রেখো মা, আমি যদি কিয়াকে বুঝতে পারতাম, কিয়ার মনের ভেতর কি চলছে সেটা বুঝতে পারতাম, আমি কিন্তু কিয়াকে বিয়ে করতাম না। তুমি খুব ভালো করে জানো মা, বিয়ে করার বিষয়ে কিন্তু আমার খুব একটা আগ্রহ ছিল না। আসলে আমার জীবনের কঠিনতম দিনেও আমার পাশে যেভাবে ছিল, আমার মনে হয়েছিল যে হয়তো আমার সিদ্ধান্তটা ঠিক। দেখ, আমার মনে হয় কি, ও না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এতগুলো লোকের মধ্যে হঠাৎ করে এসে পড়েছে। ও এখানে একরকম শুনছে, আবার যখন নিচে যাচ্ছে আরেক রকম শুনছে। আমার মনে হয় ও নিজেও না ঠিক বুঝে উঠতে পারছে না ও কি করবে। ওকে একটু সময় দে, ও ঠিক হয়ে যাবে। জানি না ম্যাম সেটা, আফটার অল ও একজন অ্যাডাল্ট। ওর সাথে যদি আমার মতের অমিল হয়, ওকে ঠিক করার দায়িত্ব কিন্তু আমার নয়। সেক্ষেত্রে আমাদের দুজনের পথটা আলাদা হবে। আর এই কথাগুলো বলিস না তো রিঙ্কা, আমার না এই ভাঙনের গল্প শুনতে আর ভালো লাগে না। কি হয়েছে বৌমা? তুমি ঠিকঠাক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি জলখাবার খেয়েছেন তো? হ্যাঁ। দেখছেন তো মেশমশাই, বৌদি না আজকাল আমার কোনো কথা বিশ্বাস করে না। আমি বলেছি বৌদিকে যে তোমাকে জলখাবার দিয়েছি, তবু তোমায় জিজ্ঞেস করলো। সারা জীবন ধরে নিজে হাতে সবকিছু করেছি, এখন তো আমি নিজে দিতে পারছি না। ওটা একটা অভ্যেস, তুমি বুঝবে না, সেই জন্য জিজ্ঞেস করছি। বাবা আপনি বসুন না। না 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 না, ঠিক আছে। এই ডিঙ্কা বলছিল যে আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে, গোছগাছ করতে হবে। এই তো আমি বৌদির জিনিস গোছাতে শুরু করে দিয়েছি। কবে আমাদের যাওয়ার এই ডিঙ্কা? গেলেই হয়, বাড়ি তো রেডি আছে মা। তুমি সুস্থ হয়ে ওঠো, আমার এই বাড়িতে আর ভালো লাগছে না। আমার সবকিছু নতুন করে শুরু করতে হবে, একদম নতুন করে। হ্যাঁ, এই বাড়ি ছেড়ে যে কোনোদিন চলে যেতে হবে আমি তো ভাবতেই পারিনি। তবে জানো তো, এখন না এই বাড়ির সবকিছু আমার কিরকম অচেনা মনে হয়। অনেক কিছুই যেন আমি দেখিনি মনে হয়। এই বাড়িতে আর থাকার মন নেই আমার। আপনাদের সবার এরকম মনে হচ্ছে কেন বলুন তো বাবা? আমার তো এত অপমান, এত অসম্মানের পরেও এই বাড়ি ছেড়ে যাবার কথা বললেই কেমন যেন। বৌদি, বিয়ের পর তুমি এই বাড়িতে নতুন সংসার পেতেছিলে। সব মেয়েই না অনেক স্বপ্ন নিয়ে তার শ্বশুরঘর করতে আসে। আমিও অনেক স্বপ্ন নিয়ে আমার ওই ছোট্ট ঘরটায় গিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে স্বপ্নগুলো সব ভেঙে যায়, থেমে যায়, কিন্তু তার একটা রেস থেকে যায় বৌদি। খালি মনে হয় এই বাড়িতে, এই ঘরেই তো আমি স্বপ্নগুলো দেখেছিলাম। হঠাৎ যদি সেই বাড়িটা ছাড়তে হয়, তাহলে তো স্বপ্নগুলো মিথ্যে হয়ে যায় না বৌদি? মা, তুমি যদি একান্ত এই বাড়ি ছেড়ে যেতে না চাও, আমি কিন্তু রোহিত আঙ্কেলকে বলে দিতে পারি। না রে টিঙ্কা, মন খারাপ করবে বললেই তো আমি এই বাড়িতে থেকে যেতে পারি না। এই বাড়িতে থাকার কি অধিকার আছে আমার? এই বাড়িতে থাকার 1000বার তোমার অধিকার রয়েছে। তুমি না বললে তো এই বাড়ি আমি কাউকে দিতুম না। তুমি বললে বলেই তো আমাকে দিতে হলো। আপনি একদম ঠিক করেছেন বাবা, যা করা উচিত আপনি সেটাই করেছেন। এই বাড়িটার ভার আমার মাথার উপরে একেবারে চেপে বসেছিল, আপনি আমাকে সে দায় থেকে মুক্ত করেছেন। আর সব থেকে বড় কথা হলো বাবা, এই বাড়িতে থাকা আর এ বাড়ির মালিক হওয়া, সেটা তো এক হলো না। যেটা আমি নই সেটা আপনি আমাকে জোর করে দিতে চেয়েছিলেন। আজ আমি সেদিক থেকে মুক্ত। আরে ওসব কথা থাক না বৌমা, এখন বলো তো তুমি কেমন আছো? আমার একটা জিনিস মনে হচ্ছে মা, তুমি মনের দিক থেকে বড্ড দুর্বল হয়ে পড়েছো। আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব বাবা। আপনি শুধু আপনার নাতিদের বোঝান, তারা যেন সংসার না ভাঙে। ভাঙার যে কি জ্বালা! এখন হয়তো মনে হচ্ছে যে ভাঙলে সবকিছু ঠিক হয়ে যাবে,
কিন্তু পরে বুঝতে পারবে যে কাজটা করা একদম ঠিক হয়নি। নাতিদের মানে আবার কার কি হলো? থাক না মা এসব কথা। কেন থাকবে কেন? একটু আগে তো তুই এই সমস্ত কথা বলছিলি, দাদু আসাতে তো কথাটা থেমে গেল। না দাদু ভাই, আমি জাস্ট বলছিলাম যে কিয়া যদি আমাদের বাড়ির নিয়মগুলো মেনে নিতে না পারে, আমার মায়ের সাথে মানিয়ে নিতে না পারে, তাহলে আমি কিন্তু বিরক্ত হব, আমার রাগ হবে এবং সেটাই স্বাভাবিক। আশা করি কিয়া এতদিনে বুঝে গিয়েছে যে আমার জীবনের অনেকটা অংশ জুড়ে আমার মা আছে। সেটা জানার পরও ও যদি মায়ের সাথে দুর্ব্যবহার করে, মায়ের প্রতি শ্রদ্ধাশীল না হয়, আমি কিন্তু কোনো কিছুর বিনিময়ে সেটা মেনে নিতে পারবো না। তার থেকে ঠিক আছে, আমাদের মতের অমিল হলে ও যদি আলাদা থাকতে চায় থাকুক। শ্রী